ছিলেন জিয়াউর রহমান 1979 সালে সে নির্বাচনেই আওয়ামী লীগের দুটো অংশগ্রহণ করলেন। তার মানে এতটা আবার একটা বিরাট অংশের নেতা, রাজনৈতিক নেতা এবং কর্মীদের মধ্যে সেই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করার তাড়না। তার মানে কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলা, 4 নেতাকে মেরে ফেলা, রক্তাক্ত করে ফেলা, সপরিবারে শিশু সন্তানদের সহ মেরে ফেলার পরেও সেই রাজনীতি করার সাহস বাঙালির বুকের ভেতর থেকে কেড়ে নিয়ে যাওয়া গেল না। আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 10ই জানুয়ারি 1972 সালের এই দিনে স্বাধীন বাংলাদেশের মাটিতে বঙ্গবন্ধু ফিরে এসেছিলেন। বঙ্গবন্ধু যখন ফিরেছিলেন তার যে বর্ণনা আমরা পড়ে বড় হয়েছি, যেসব বাড়িতে বঙ্গবন্ধুকে স্বাধীনতার মহান স্থপতি, স্বাধীনতার প্রধান মহানায়ক হিসেবে চিহ্নিত করে আমরা চিনে এসেছি, সেসব বাড়িতে আমরা পড়েছি যে পুরো বাঙালি জাতি, 7.5 কোটি বাঙালি সেদিন অপেক্ষা করছিলেন যে কখন স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মাটিতে পা রাখবেন। কারণ পুরো 9টা মাস জুড়েই বাঙালির মনে এই ভয় কাজ করছিল যে পাকিস্তানের জেলে বঙ্গবন্ধু বেঁচে আছেন কিনা, নাকি বঙ্গবন্ধুকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কিংবা অন্য কোনো এক মামলায় ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছে। কাজেই স্বাধীনতার পরেও শঙ্কা কাটছিল না যতক্ষণ পর্যন্ত না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের মাটিতে পা রাখছিলেন। এই গল্পগুলো আমরা যখন শুনেছি, আমরা যখন এই ইতিহাসগুলো পাঠ করার সুযোগ পেয়েছি, কারণ ওরকম বই আমাদের বাড়িতে এসেছে। আমি যখন 80-র দশকে 90-এর দশকে বড় হয়েছি তখন বাংলাদেশের পাঠ্যপুস্তকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের খবর ছিল না। তবে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসটিকে একটি বিশেষ দিবস হিসেবে এবং তার সেই ট্রাক, চারদিকে লাখ লাখ মানুষের ভিড়, ট্রাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শীর্ষ নেতৃত্ব দানকারী নেতারা, সেই আবেগপ্রবণ ছবি, বঙ্গবন্ধু হাহা করে হাসছেন, হাসি কান্নার মাঝে তার এক চেহারা, ওসব আমরা ছবিতে দেখেছি। এবং আমাদের বাড়িগুলোতে আবার যে পত্রিকাগুলো রাখা হতো সেখানেও এই দিনটি উল্লেখ করে অন্তত সিঙ্গেল কলাম একটা খবর ছাপা হতো, সাদা কালো পত্রিকায় এই ছবিটাও ছাপা হতো। তাই আমরা জেনে জেনে বড় হয়েছিলাম যে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের জন্য, ওই যে বলছিলাম 7.5 কোটি বাঙালি অপেক্ষা করছিল অধীর আগ্রহে। কিন্তু বড় হতে হতে আমরা টের পাই যে সকলের কাছেই বঙ্গবন্ধু নন। 15ই আগস্ট 1975-এর দিনে অনেক বাড়িতেই মিষ্টি খাওয়া হয়েছিল, যাদের বাড়িতে বেড়াতে গেলে আমরা এই গল্প শুনতাম, এমনকি 90-এর দশকেও, যে যেদিন 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেদিন ঘরে ঘরে মিষ্টি বিতরণ হয়েছিল। আবার আমরা শুনেছি বাড়িতে বাড়িতে শোকের মাতম উঠেছিল, কেউ বুঝতে পারছিলেন না কি হবে। বঙ্গবন্ধুর মৃত্যুর পর একবার তাকে দেখবার সুযোগ যে বাঙালি পায়নি, সে বাঙালি দশকের পর দশক অপেক্ষা করেছে যে একদিন বঙ্গবন্ধু হত্যার বিচার হবে। তার চেয়েও যে বিষয়টা নিয়ে অপেক্ষা করেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর রাজনীতি বাংলাদেশে একদিন আবারও পুনঃপ্রতিষ্ঠিত হবে। সেটা কোন রাজনীতি, একেবারে সহজ করে বললে, মানে আমার মতো মানুষ যদি আমি বলতে চাই, তাহলে সেটা হচ্ছে সেই রাজনীতি যেখানে বাংলা আমার ভাষা, বাংলা আমার দেশ, আর আমি বাঙালি, মানে বাঙালি জাতীয়তাবাদের ওপর ভিত্তি করে ধর্ম, বর্ণ, লিঙ্গ নির্বিশেষে সকলের জন্যে যে সোনার বাংলা গড়ার স্বপ্নের রাজনীতি, বঙ্গবন্ধুর রাজনীতি, সেই রাজনীতি কবে ফিরবে তার জন্যেও ওই ব্যক্তিবর্গকে, যাদের ভেতরে শোকের মাতম উঠেছিল বঙ্গবন্ধু সপরিবারে হত্যা হওয়ার পর, যারা বিচারের অপেক্ষা করেছেন দশকের পর দশক, তারা কিন্তু দশকের পর দশক বঙ্গবন্ধুর রাজনীতি বাংলার মাটিতে ফিরবে, আবারও ক্ষমতায় অধিষ্ঠিত হবে, এসবের জন্যেও অপেক্ষা করেছেন। কাজেই আজকে যখন হঠাৎ মনে পড়ল যে আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবস, 10ই জানুয়ারি, তখন মনে হলো যে রাজনৈতিক নেতার প্রত্যাবর্তন আর রাজনৈতিক নেতার এমন বীরের বেশে ফুলের মালা গলায় লাখ লাখ জনসমর্থকের মধ্যে তার নেতাকর্মীদের ভালোবাসায়, সমর্থনে, উচ্ছ্বাসের ভেতরে দেশে ফেরা সম্ভব শুধুমাত্র তখনই যখন তিনি যুদ্ধে বিজয়ী হবেন, যখন সুস্পষ্টভাবে তার রাজনীতির বিজয় অর্জিত হবে।
বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ব্যারিস্টার আমিরুল ইসলাম, তার কয়েক দফা সাক্ষাৎকার নেবার সুযোগ হয়েছে আমার, এবং তার কাছে আমি শুনেছি যে 24শে মার্চেও 32 নম্বরে গভীর রাত পর্যন্ত তারা একসঙ্গে কাজ করেছেন। মানে মাঝরাতের পরপর তো বঙ্গবন্ধুকে তুলে নিয়ে যাওয়া হলো, তো তারা একসঙ্গে কাজ করেছেন এবং বারবার তারা বঙ্গবন্ধুকে বলেছিলেন যে আপনি বাড়িতে থাকলে আপনাকে গ্রেফতার করা হবে, কারণ তখন কিছু যে একটা ঘটবে, পাকিস্তানি সেনাবাহিনী সৈন্যরা বা ঢাকায় জড়ো হচ্ছিল, তারা যে একটা সামরিক ব্যবস্থা নিতে যাচ্ছে, এই আশঙ্কা, এই উদ্বেগ কিন্তু সকলের মনে ছিল। কাজেই তারা বারবার বলছিলেন যে আপনি গ্রেফতার হবেন, আপনি আত্মগোপনে চলুন। কিন্তু বঙ্গবন্ধু তার সঙ্গে, মানে ব্যারিস্টার আমিরুল ইসলামদের সঙ্গে আলোচনায় তাদেরকে সুস্পষ্টভাবে দিক নির্দেশনা দেন কি করে তারা পরবর্তী ধাপগুলো, পরবর্তী পদক্ষেপগুলো নেবেন। মানে এই নেতৃবৃন্দের একটা অংশ যে সীমান্ত পার হয়ে যাবেন, সীমান্তের এপারে মানে বাংলাদেশ অংশেই মুক্তাঞ্চল গড়ে তুলে সেখানে যে অস্থায়ী সরকার শপথ নেবে বা একটা সরকার গড়ে তুলে স্বাধীনতার ঘোষণা দিয়ে এটাকে একটা মুক্তি সংগ্রামে পরিণত করতে হবে, এই আলাপগুলো কিন্তু বঙ্গবন্ধু তার ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে করে তারপর গ্রেফতার বরণ করবার জন্যেই একরকম তার বাসভবনে বসেছিলেন। কারণ তিনি জানতেন যে যদি তিনিও আত্মগোপনে চলে যান তাহলে এটা একটা গৃহযুদ্ধ, মানে এক রকমের রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডে পরিণত হবে এবং একে একটা বিদ্রোহী নেতার দেশ ভাঙবার জন্যে একটা বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হিসেবে অভিহিত করা হবে। কিন্তু যদি একটা অস্থায়ী সরকার, মানে একটা প্রবাসী সরকার গঠন করে ফেলা যায়, যে সরকার স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করে ফেলে 10ই এপ্রিলের মধ্যে, যে সরকার আসলে 25শে মার্চ রাতে দেওয়া স্বাধীনতার ঘোষণার উপর ভিত্তি করে গঠিত হয়, সেই সরকার তো আসলে মুক্তির জন্যে 7.5 কোটি মানুষের মুক্তির সংগ্রামে, স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিচ্ছে। কাজেই তার তখন কাজ হবে দেশে বিদেশে বিভিন্ন মিত্র তৈরি করা এবং সেই মিত্রদের মাধ্যমে এমন একটা আন্তর্জাতিক চাপ তৈরি করা যাতে হানাদার বাহিনী তার গণহত্যা, তার হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট এসব বন্ধ করতে পারে। কাজেই যুদ্ধের পুরো কৌশল সাজানো ছিল, যুদ্ধের পুরো কৌশল অনুযায়ী তার নেতৃবৃন্দ, তার ঘনিষ্ঠ অনুসারীরা সেই যুদ্ধটা পরিচালনা করেছেন 9 মাস ধরে। যে যুদ্ধ 9 মাস না হয়ে 9 বছরও চলতে পারত, তো সেই যুদ্ধটা তারা চালিয়ে গেছেন। নেতা এক রকমের মৃত্যুর রিস্ক নিয়েছেন, ঝুঁকি নিয়েছেন, আবার হয়তো ধারণা করেছিলেন যে যদি আন্তর্জাতিক চাপ এবং আভ্যন্তরীণভাবে মুক্তি সংগ্রামীরা যে বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছে তার পাল্টা যে ধরনের গণহত্যা পরিচালনা করতে হচ্ছে, তার যে পাপবোধ, এসব বিবেচনা করে পাকিস্তানিরা হয়তো নেতাকে হত্যা করার সাহস করবেন না। এই রকম নানা বিবেচনা করে কিন্তু এই কৌশল, এই পরিকল্পনা দীর্ঘ সময় ধরে করেছিলেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং তারপর আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের মিত্র, সহযোগী এবং একই ভাবনার অনুসারী হয়ে উঠেছিলেন যারা, যারা বুঝেছিলেন যে পাকিস্তানের সঙ্গে আর থাকা চলে না, যারা বুঝেছিলেন বাঙালির একটা আলাদা আবাসভূমি দরকার, ধর্ম পরিচয়ের ভিত্তিতে না, বরং তার ভাষা, সংস্কৃতি, জাতীয়তাবাদের উপর ভিত্তি করে সেই রাজনীতিতে যারা একমত হয়েছিলেন, তারা মিলে তখন কিন্তু মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন এবং তারা বাংলাদেশকে স্বাধীন করেন, বঙ্গবন্ধু ফিরে আসতে পারেন। তার মানে পরিকল্পনা লাগে, কৌশল লাগে, লাগে নেতৃবৃন্দের সেই কৌশল বাস্তবায়নে প্রতি পদক্ষেপে পদক্ষেপে আরো নতুন নতুন কৌশল প্রণয়ন এবং বাস্তবায়ন। কারণ সব কিছু তো আগে থেকে ভেবে রাখা যায় না এবং এই প্রত্যেক মানুষের সাফল্যের ওপর শেষ পর্যন্ত নির্ভর করে যে যে রাজনীতি আপনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, বাঙালির ভূমি, বাঙালির একটা স্বাধীন অস্তিত্ব তৈরি করতে চেয়েছিলেন পৃথিবীর মানচিত্রে, সেটা আপনি তৈরি করতে পারবেন কিনা, আপনার নেতা ফিরে আসতে পারবে কিনা, এই প্রত্যেকটি বিষয়। এবং এই যে সর্বসাধারণের মুক্তিযুদ্ধ বলে আমরা যাকে জেনেছি, ভাবতে চেয়েছি, সেটা যে সর্বসাধারণের ছিল না, সেটা তো 2024-এ এসে ভীষণভাবে বাংলাদেশে পরিষ্কার হয়েছে। মানে আমরা শুনেছি যে গুটি কয় ব্যক্তি তখন স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল, কিন্তু 2024-এ আমরা যখন দেখলাম
কি বিরাট সংখ্যক মানুষ আসলে টেলিভিশন সংবাদ মাধ্যম কাঁপিয়ে বলে বেড়াচ্ছেন, লিখছেন, মানে তাদের কয়েক প্রজন্ম পরের ব্যক্তিরা এখন বলছেন, মানে তারা তো বেশিরভাগই আর বেঁচে নেই, তো তারা বলছেন যে মুক্তিযুদ্ধ ছিল আসলে ভারতের একটা ষড়যন্ত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে একটা বৃহৎ মুসলিম রাষ্ট্র পাকিস্তানকে ভাঙার ষড়যন্ত্র করে এই বাংলাদেশের জন্ম দিয়েছেন। মানে তারা বাংলাদেশের জন্মে খুশি নন, তারা 1971 সালেও খুশি ছিলেন না, তারা 2024-এও খুশি নন। তারা এটাকে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ এবং ভারতের মধ্যকার একটা ষড়যন্ত্র বলে মনে করেন। কাজেই সেই রাজনীতির 2024-এ বিজয় যখন ঘটেছে তখন খুব স্বাভাবিক 10ই জানুয়ারির আগের দিন 9ই জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটা হল ছিল, সে হলের নাম মুছে ফেলা হয়েছে এবং এর আগে তো বহু দফায় বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে ফেলা হয়েছে। খুব স্বাভাবিক, বঙ্গবন্ধুর নাম আর পাঠ্যপুস্তকে নাই, কারণ বঙ্গবন্ধু এখন ভারতের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তান ভাঙার দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন 2024 সালের পরে, তার রাজনীতিটা পরাজিত হয়েছে 2024 সালের 5ই আগস্ট। কাজেই তিনি এখন সেই হল থেকেও তার নামটা মুছে ফেলা হয়েছে। এখন এই ভাবনাগুলো যখন ভাবি তখন মনে হয় শেখ হাসিনা কবে ফিরবেন। দেখেন, শেখ হাসিনা রাজনীতিতে প্রত্যাবর্তন 1981 সালে, এবং 1981 সালের মে মাসে শেখ হাসিনা যখন ফিরলেন 17ই মে তারিখে, শেখ হাসিনা 1975 সালে বিবাহিত, তার 2 সন্তানের জন্ম হয়ে গেছে, তিনি স্বামীর সঙ্গে প্রবাসে থাকেন, কারণ স্বামী প্রবাসে চাকরি করেন, রাজনীতির সঙ্গে তার কিছু মাত্র সম্পর্ক নাই। তার সঙ্গে তার ছোট বোন ছিলেন, বেড়াতে গিয়েছিলেন বড় বোনের বাড়িতে বিদেশে, সে কারণে ভাগ্যক্রমে এই 2 বোন বেঁচে যান। দেখেন, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরদের অনেককে, শেখ মনি, আব্দুর রব সেরনিয়াবাত সহ পরিবার এবং ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রদের অনেককে সে রাতেই বাড়ি 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 গিয়ে হত্যা করা হলো, এবং তারপর জাতীয় 4 নেতাকে জেলে নিয়ে যাওয়া হলো, এবং জেলে তাদেরকে নভেম্বর মাসে ঢাকা জেলে ঢুকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা হলো। মানে আওয়ামী লীগের রাজনীতিটা যাতে একেবারে ধ্বংস হয়ে যায় এমন একটা ভয়ের পরিবেশ তৈরি করা হলো যে আপনাদের সব নেতাকে এক ধাক্কায় মেরে ফেলেছি, এরপরে আবার রাজনীতি কিসে। এরপরেও কিন্তু বঙ্গবন্ধুর ওই রাজনীতিটা, ওই যে বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি, ধর্মনিরপেক্ষতার রাজনীতি, বাংলা ভাষা বাংলা সংস্কৃতির ওপরে বাঙালির একটা আলাদা জাতিসত্তা এবং ভূমির যে রাজনীতি, সে রাজনীতি আবারও ফিরে এলো, এবং সে রাজনীতিকে তখন জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছেন, এবং এই রাজনীতি করবার প্রতি এত প্রবল আগ্রহ যে প্রথম যে নির্বাচন দিলেন জিয়াউর রহমান 1979 সালে, সে নির্বাচনে আওয়ামী লীগের দুটো অংশগ্রহণ করলেন। তার মানে এতটা আবার একটা বিরাট অংশের নেতা, রাজনৈতিক নেতা এবং কর্মীদের মধ্যে সেই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করার তাড়না। তার মানে কিন্তু বঙ্গবন্ধুকে মেরে ফেলা, 4 নেতাকে মেরে ফেলা, রক্তাক্ত করে ফেলা, সপরিবারে শিশু সন্তানদের সহ মেরে ফেলার পরেও সেই রাজনীতি করার সাহস বাঙালির বুকের ভেতর থেকে কেড়ে নিয়ে যাওয়া গেল না। দুটো ভাগের ব্যক্তিবর্গ, মানে নেতা, মিজানুর রহমান চৌধুরী এক ভাগে, আব্দুল মালেক উকিল এক ভাগে, তারা মিলে সেই ভোটে অংশ নিলেন। 30% মতো ভোট কিন্তু সেবারও আওয়ামী লীগ পেয়ে গেল। তার মানে আওয়ামী লীগ খুন করে আওয়ামী লীগের রাজনীতি দমন করা যাচ্ছে না, এই বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি আবার নষ্ট করা যাচ্ছে না, দমন করা যাচ্ছে না। দলটা তারপরেও যেহেতু ঐক্যবদ্ধ হয়ে উঠতে পারছিল না, সুসংহত হতে পারছিল না, কারণ নানা ভাগে নানা নেতা দলটা পরিচালনা করছিলেন, একরকম দলের চাহিদার তাড়নাতেই কিন্তু এবং দলের চাওয়ার প্রেক্ষিতেই কিন্তু 1981 সালের 17ই মে শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরলেন, তাকে অভ্যর্থনা জানাতেও লাখ লাখ লোকের সমাবেশ হলো সারা ঢাকা শহর জুড়ে। এবং তার আগে 14, 15, 16ই ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগ জাতীয় সম্মেলনে কিন্তু বঙ্গবন্ধুর বড় কন্যা শেখ হাসিনাকে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত করা হলো, এবং এই যে লাখ লাখ লোক তাকে সমাবেশে তাকে সম্বর্ধনা জানাতে হাজির হতে পারলেন সেদিন ঢাকার বিমানবন্দরে, এবং পুরো পথ জুড়ে তিনিও তার বাবার মতো সম্বর্ধিত হতে হতে ঢাকা
ঢাকায় ফিরলেন, তার কারণ কি? তার কারণ ততক্ষণে আওয়ামী লীগের নেতা কর্মীরা সংগঠিত হয়ে উঠেছেন, তারা অপেক্ষা করছেন নেতার, এবং তারা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কত প্রতিকূলতায়, জেল, জুলুম, হত্যা, নির্যাতন সবকিছু সহ্য করে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে তখন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে অনুকূল পরিস্থিতি তৈরি করে দিতে তখনকার শাসক প্রেসিডেন্ট জিয়া একরকমের বাধ্য হয়েছেন দেশি বিদেশি চাপে। তার আগে তার ইন্দিরা গান্ধীর সঙ্গেও সাক্ষাৎ হলো প্রেসিডেন্ট জিয়া এবং মিসেস জিয়ার, যে তিনি শেখ হাসিনাকে দেশে ফিরতে দেওয়ার একটা পরিবেশ করে দিতে বাধ্য হলেন। তাহলে এই যে বঙ্গবন্ধু কন্যার ফেরা, শেখ হাসিনার ফেরা 1981 সালে, কিংবা বঙ্গবন্ধুর 1971 সালে ফেরা, কিংবা 17 বছর পর প্রেসিডেন্ট জিয়া এবং খালেদা জিয়া পুত্র তারেক রহমানের যে দেশে ফেরায় এবছর, এর সবই কিন্তু সুস্পষ্ট রাজনৈতিক বিজয় অর্জনের পর। কারণ যে দেশে রাজনীতিতে ভাবনার পার্থক্য, আদর্শগত পার্থক্য এত দূরবর্তী মেরুতে অবস্থিত, সে দেশে সম্ভবত একেবারে সুস্পষ্ট রাজনৈতিক বিজয় ছাড়া, যুদ্ধ জয় ছাড়া এক রকমের, এবং দলীয় নেতা কর্মী সমর্থকদের সংগঠিতভাবে বছরের পর বছর, দশকের পর দশক সে আদর্শের জন্য লড়াই করা ছাড়া নেতার ফিরে আসা অসম্ভব। শেখ হাসিনা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন তিনি ফিরবেন যখন আবারও বাংলাদেশে সাংবিধানিক সরকার, সাংবিধানিক ব্যবস্থা এবং একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরে আসবে। সে সংবিধান কোন সংবিধান? নিশ্চয়ই শেখ হাসিনা